চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আমরা পাকশির নাম শুনেছি, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। এটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ, পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আপনি এই পাকশির একটি ঘটনা, শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযজ্ঞ হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, এটা দিনের বেলাতেও আজ এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া, কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন, বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারে। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি, 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই পাকা, এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যে যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নেই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি, ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল।
যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত, কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না, কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ, মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে, তো অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না, কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো, তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো, কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না, কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, যে চিন্তা করেন নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন, কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেন, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন, যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে তারা সেখানে বড়শি ফেলেন, ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায়, ধুর এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে,
এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে তিনজন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব। কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে যে, না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা। খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে তিনজন বলে যে ঠিক আছে, তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দিকে আব্দুল যখন ওই তিনজন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্ট ভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে তিন বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে, কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে? পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো? তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন তিন বন্ধু চিন্তা করে, কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বর্ষিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই। কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, ওরকম পাক সৃষ্টি হয়েছে। ওই তিনজনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর দুইজনকে বলে, দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি। দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে, আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন এই পানিতে কেমন কি হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন। সেটা হচ্ছে, উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে, আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই, তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে, এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে
একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনা। এই যে একজন মুরব্বী, উনি একটা ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো বা পাথরের মতো নিচে পড়েছে, এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। এখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। এখন ওখানে খুঁজলেও আর কোনো ওয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা যখন 2003 সালের দিকে লালন শাহ সেতুর নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করছে। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছে। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাকিস্তানে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাখিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। প্রেত কথা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার, আমি এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের একটি ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মিঠু শিকদার। ইতোমধ্যে মিঠু শিকদারের একটি ভিডিও আপনারা দেখেছেন। একদম সাদা মাটা সহজ সরল একজন মানুষ, অনেক কষ্ট করে ক্যামেরার সামনে কথা বলেছেন। ওনার কাছ থেকেই ঘটনাটি আমি কালেক্ট করেছি। আর ওনার কাছে যিনি নিয়ে গিয়েছিলেন আমারই একজন স্টুডেন্ট, তার বাড়ি সাহেবরামপুর। তো যারা নিয়ে গিয়েছিলেন এবং যারা বলেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি একটু ব্যতিক্রম এবং অনেকটাই আবার কমন। হঠাৎ করে শুনতে গেলে মনে হবে যে এরকম ঘটনা তো শুনেছি, কিন্তু আমার কাছে বেশ ব্যতিক্রম লেগেছে, যার কারণে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটির সময় 1965 সাল। ঘটনাটি যার মাধ্যম দিয়ে সূত্রপাত পায় তিনি হচ্ছেন এই মিঠু শিকদারের দাদা। উনি বেশ একজন তান্ত্রিক টাইপের, তান্ত্রিক বলতে যেটা বোঝায় গ্রাম অঞ্চলে তাদেরকে ফকির বলা হয়। হ্যাঁ, ফকির আসলে নর্মাল যে ফকির গুলো আমরা দেখি এমন না, সাধারণত যারা ঝাড়ফুঁক তারপরে জিন নিয়ে কাজ করে এদেরকে ফকির বলা হয়। উনি ওই টাইপেরই একজন মানুষ ছিলেন। কোনো একটা কারণ, কি কারণে এটা কেউ বলতে পারে না, কোনো একটা কারণে
একটা জিনকে উনি বোতলে বন্দি করে ওনার বাড়ির একটু পেছন দিকে মাটির বেশ গভীরে পুঁতে রাখেন। এরপর আস্তে আস্তে দিন কেটে যেতে থাকে। ওই বোতলটি যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে বেশ বছর 3-4 মধ্যে মানে বাঁশ ঝাড় হয়ে যায়, অনেক বাঁশ। মানে বাঁশগুলো এত ঘন হয়ে গিয়েছিল সেখান দিয়ে দিনের বেলাও মানুষজন যেতে ভয় পেত। বাঁশঝাড় কেন্দ্রিক একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার। মিঠু শিকদারের একজন আত্মীয় একদিন রাতের বেলা এই বাঁশঝাড় পার হয়ে আসছিলেন। যখন বাঁশঝাড়ের ঠিক মাঝামাঝি উনি এসেছেন হাঁটতে হাঁটতে, হঠাৎ করে ওনার মনে হলো যে দুটো বাচ্চার হাসাহাসির শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি চিন্তা করলেন এত রাত্রে বাচ্চার শব্দ কোথা থেকে আসছে। তখন চাঁদের আলো ছিল। উনি আশেপাশে তাকালেন কিন্তু কোথাও কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন। কিন্তু ওনার মনে হলো এই হাসাহাসির শব্দগুলো মনে হচ্ছে উপর থেকে আসছে। তিনি যখন উপরের দিকে তাকান তিনি দেখেন যে মাঝারি সাইজের দুটো বাঁশ পাশাপাশি আছে। সেই বাঁশের একদম মাথার দিকে দুটো বাচ্চা দুটো বাঁশের মাথায় বসে আছে এবং ওরা ওই বাঁশের মাথায় বসে দোল খাচ্ছে এবং হাসাহাসি করছে। তো উনি সাহস করে বলেন যে এই তোমরা কারা, এত রাত্রে এখানে কি? কিন্তু ওনার কথা শুনে ওই বাচ্চা দুটি ভেঙচি কাটা শুধু তাই নয়, বাঁশের বিভিন্ন কুঞ্চি যেগুলো আমরা বলি, ছোট ছোট ডালপালা, স্থানীয় ভাষায় আমরা কুঞ্চি বলি, এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে তার গায়ের দিকে ছুঁড়ে মারতে শুরু এবং সেগুলো তার গায়ে লাগতে থাকে। যদিও তিনি ব্যথা পাচ্ছিলেন না, কিন্তু তারপর উনি খুব বিরক্ত হয়ে বলে যে তোমাদের বাবা মাকে ডাক, তাড়াতাড়ি নামো এখান থেকে। কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করছিল না। মানে তার কথায় তারা কোনো পাত্তাই দিচ্ছিল না, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। হঠাৎ করে উনি অদ্ভুত একটা জিনিস ফিল করেন এবং দেখেন সেটা হচ্ছে ওই দুটো বাচ্চা হঠাৎ করে নিজেদের মধ্যে কি যেন কানাকানি করলো। তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত একটি ভাব, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে কোনো একটা বিষয়, এবং তারা দুজন লাফ দিয়ে দুই দিকে চলে গেল, এক বাস থেকে আর এক বাস, আর এক বাস থেকে আর এক বাস, এরকম করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি চিন্তা করলেন কি ব্যাপার, হঠাৎ করে এরকম চলে গেল, কারণ আমি তো কোনো দোয়া কালামও পড়িনি। তখন উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ একটু দূরে যে বাঁশগুলো আছে সেগুলো ভয়ঙ্কর ভাবে নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে সব বাঁশগুলো সরিয়ে সরিয়ে কোনো একটা জিনিস আস্তে আস্তে ওনার দিকে চলে আসছে। উনি কাল বিলম্ব না করে উনি দেন ওখান থেকে দৌড় দিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছেন এবং পৌঁছে সেখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পরে উনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাটি যখন আশেপাশে সবাই জানাজানি হয়ে যায়, তখন এই মিঠু শিকদারের যিনি দাদা, তখনও তিনি জীবিত ছিলেন, তখন উনি জানতে পারার পর উনি সবাইকে খালি বলে দেন যে রাতের বেলা বাঁশঝাড়ের এদিক দিয়ে আসা যাওয়া করার দরকার নাই। কিন্তু উনি কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাগুলো আর যাতে না ঘটে সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। এরকম বাঁশঝাড়ে প্রতিনিয়তই কখনো ছোটখাটো ঘটনা, কখনো বড় ধরনের ঘটনা এরকম ঘটতে থাকে। সাধারণত বাঁশঝাড় কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়, যে বাঁশ মানে মাটির সাথে লেগে আছে আবার উঠে যাচ্ছে, এরকম ঘটনা
এটা আপনারা অনেকেই শুনেছেন এই ঘটনাগুলো, এই জন্য আমি এগুলো এখন আর বলতে চাচ্ছি না। বাঁশঝাড়ের ঘটনা যখন ঘটতো তখন কিন্তু এই মিঠু শিকদারের দাদার বাড়িতে কোনো ঘটনা ঘটতো না। মিঠু শিকদারের দাদা যখন মারা যান এরপর থেকে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হলো। একদিন রাতের বেলা হঠাৎ বাজ পড়ার শব্দ। বাড়ির সবাই চিন্তা করে কি ব্যাপার, এখন তো বর্ষাকাল না বা মানে ঝড়ের সময় না, হঠাৎ বাজ পড়ার শব্দ আসে। তারা দরজা খুলে বের হন, বের হয়ে তেমন কিছুই দেখেন না। তারা মনে করে হয়তো বা পাশের কোনো বাড়িতে বা অন্য কোথাও কোনো শব্দ হয়েছে, এটাই রাতের বেলা বেশি জোরে শোনা গেছে, বাজ পড়ার শব্দ বলে মনে হয়েছে। এটা হলো একদিনের। আর একদিন যেটি হয় সেটি ওনারা ফিল করেন নাই বা ওনারা দেখেন নাই। তাদের পাশের বাড়ির লোকজন এসে বলছে যে রাতের বেলা ওই বাড়িতে অনেক আলো দেখেছেন, মনে হচ্ছে যে অনেকগুলো সার্চ লাইট জ্বলছে এবং সার্চ লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। এটি একটি ঘটনা। আরেকদিন রাতটা 2:30 এমন সময় হঠাৎ টিনের চালে ধাপ ধুপ শব্দ, মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। অনেকক্ষণ ধরে ছোড়ার পরে মানে এরকম শব্দ হওয়ার পর ওনারা বাইরে বের হয়ে আসে, এসে দেখে প্রচুর হাড়গোড় বাড়ির উঠোনে পড়ে আছে, টিনের চালে পড়ে আছে। ওনারা আসলে তখনও বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে বাসায় এই সমস্যাটা সৃষ্টি। এরপরে আরেকটি ঘটনা ঘটে। রাতের বেলা একটা পুরুষ মানুষের কান্নার শব্দ ওনাদের কানে ভেসে আসে। মনে হচ্ছিল উঠোনের মাঝখানে বসে কেউ কাঁদছে। ওনারা বাসা থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে ছেঁড়া লুঙ্গি, খালি গায়ে একজন খুবই বৃদ্ধ একজন মানুষ, সে কান্নাকাটি করছে। তখন ওনারা বলে যে কি হয়েছে, আপনি এত রাত্রে এখানে এসে কাঁদছেন? তখন উনি বলে এই বাড়িটা আমার, তোরা এখান থেকে চলে যা, আর না হলে আমাদের মুক্তি দে। এই কথা বলেই উনি হেঁটে চলে যান। ওরা আসলে কোনো মানে আগা মাথা বুঝতে পারছে না যে আসলে সে কি বললো, এই বাড়ি আমার, তোরা এখান থেকে চলে যা, না হলে আমাদের মুক্তি দে, কি বলছে। তখন ওনারা একজন বড় আলেমের শরণাপন্ন হন। বড় আলেম উনি ওজিফা করে জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে জিনটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এই জিনটার আসলে কোনো অপরাধ ছিল, বিনা অপরাধেই তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যেটি মিঠু শিকদারের দাদা করেছিলেন। এবং এই কারণে ওই জিনের যে আত্মীয় স্বজন, তারা যে কোনো মূল্যে ওই জিনকে মুক্ত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মিঠু শিকদার দাদা জীবিত থাকা অবস্থায় সেটা সম্ভবপর হচ্ছিল। কিন্তু উনি যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, তখন এই জিনের আত্মীয় স্বজনরা চেষ্টা করছিল যে ওই জিনকে সেখান থেকে মুক্ত। তখন সেই আলেম পরামর্শ দেন, তোমরা মাটি খুঁড়ে ওই জিনটাকে মুক্ত করে দাও, তাহলে ওরা আর তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু আসলে মিঠু শিকদার দাদা যে কোথায় ওই জিনটাকে পুঁতেছিলেন এটা কিন্তু কারো জানা ছিল না, মানে এক্সাক্ট কোথায়। তখন ওই
আলেমের মাধ্যমেই ওই জায়গার একটি আনুমানিক স্থান শনাক্ত করা হয় এবং সেখান থেকে মাটি খুঁড়তে থাকা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 10 হাতেরও বেশি মাটি খোঁড়ার পর অনেক পুরাতন একটি কাচের বোতল পাওয়া যায়। বোতলটার মুখে এক ধরনের কাপড় দিয়ে এবং বিশেষ কোনো এক ধরনের সুতা দিয়ে সেটি বেঁধে রাখা হয়েছিল। মানে প্রথমে তো বোতলের যে ক্যাপ সেটা তো লাগানো ছিল, তার উপরে কাপড় জাতীয় কিছু দিয়ে কিছু দোয়া কালাম লিখে সেটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার যে এত বছর মাটির নিচে থাকার পরেও এই কাপড়টি নষ্ট হয়। তখন ওই হুজুরের উপস্থিতিতে ওই বোতলটি সকলের সামনে খোলা হয় এবং প্রত্যেকের সামনে একটি অদ্ভুত বিষয় ভেসে ওঠে। সেটা হচ্ছে সকলে দেখেন ওই ভেতর থেকে সাদা একটি ধোঁয়ার মতো, মানে মেঘের মতো কিছু একটা বের হয়ে বাতাসে মিশে গেল। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা নেই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রেত কথা। সম্পর্কে 4টে বছর পার হয়ে গেল। মানুষের জীবনে যেমন চড়াই উতরাই থাকে, আমাদের ভালোবাসার গল্পটাও তেমনি নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমার প্রিয় মানুষটি পেশায় একজন সার্ভেয়ার। তার কাজের পরিধিটা আমাদের সাধারণ 4 দেয়ালের অফিসে নয়, বরং পাহাড়, জঙ্গল আর প্রকৃতির গহীন রহস্যের মাঝে। 2023 সালে তার ক্যারিয়ার শুরুতে নাগাল্যান্ডের দুর্গম পাহাড়ে কাজ করার সময় তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যা শুনলে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। তাঁর এবং তার বন্ধুদের সেই রুদ্ধশ্বাস কাহিনীটি আমি স্বস্তিকা, হাওড়া জেলার বাউরিয়া 10 বাগা থেকে লিখছি। আজ আপনাদের সামনে তুলে ধরছি। নিরাপত্তার খাতিরে আমি তাঁর এবং তাঁর বন্ধুদের নাম গোপন রাখলাম, কিন্তু এই কাহিনীর প্রতিটি শব্দ জিজি পাহাড় সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মতোই সত্য। মূল ঘটনাটি বোঝার সুবিধার্থে আমি আমার প্রিয় মানুষটির কথা মতো লিখলাম। 2023 সাল, সবেমাত্র সার্ভে ডিপ্লোমা পাশ করেছি। নতুন ক্যারিয়ারের শুরুতেই সুযোগ এলো একটি টানেল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার। পোস্টিং হলো পাহাড় আর মেঘের রাজ্য নাগাল্যান্ডে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উন্নতির লক্ষ্যে যে প্রজেক্ট চলছিল, আমি ছিলাম তারই একজন কর্মী। ডিমাপুর থেকে কোহিমা যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় 30-40 কিলোমিটার ভিতরে দুর্গম পাহাড় আর নিঝুম অরণ্যের বুক ছিঁড়ে আমাদের কর্মস্থল। জায়গাটির নাম জিজি পাহাড়। চারিদিকে ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো যেন ঢুকতে ভয় পায়। সেই জনমানবহীন নির্জনতায় আমাদের থাকার জায়গা আর অফিস ছিল টিনের তৈরি অস্থায়ী ঘরে। সেই গহীন জঙ্গলে আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার, শ্রমিক এবং নর্থ ইস্ট রেলওয়ের স্টাফরা থাকতাম। আধুনিক পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এক অন্য জগতে দিন কাটাচ্ছিলাম, যেখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি তার রহস্য ছিল গভীর। আমাদের বয়স তখন মাত্র 20-22 বছর। যৌবনের জেদ আর রোমাঞ্চে ভরপুর 4 বন্ধু মিলে জীবনে প্রথমবার বাড়ির বাইরে কর্মজীবন শুরু করেছি। জিজি পাহাড়ের সেই গহীন অরণ্যে আমাদের একটাই ঘর। ডিউটি ছিল ভাগ করা, 2 জনের দিনে, বাকি 2 জনের রাত্রিবেলা। টানেলের ভিতরে আমাদের মূলত কল ডিউটি করতে হতো। হাতে ওয়াকিটকি, পায়ে গামবুট আর মাথায় সেফটি হেলমেট পরে সেই ঢালু পাহাড় বেয়ে নিচে নেমে টানেলে ঢুকতে হতো। প্রথম কিছুদিন সবকিছু বেশ স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু পাহাড়ের রাত মানেই অন্য এক জগৎ। ডিউটি শেষে
রাতে যখন আমরা রুমে ফিরতাম তখন সবাই নিজের মতন ব্যস্ত থাকতাম। কেউ বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলতাম, কেউ বা প্রেমিকার সাথে ফোনে গল্প করে নির্জনতা কাটাতাম। এমনই এক রাতে আমি আর আমার এক বন্ধু ফোনে কথা বলতে বলতে একটু দূরে ক্যাম্পের বাইরে চলে আসি। নিঝুম পাহাড়ের রাস্তাগুলো ছিল মূলত আমাদের কাজের সুবিধার্থে কাটা মাটির রাস্তা। নেটওয়ার্কের খোঁজে হাঁটতে হাঁটতে কখন যে আমি আর আমার বন্ধু আলাদা হয়ে গিয়েছিলাম আমরা টের পাইনি। চারিদিকে নিখোশ কালো অন্ধকার, ঝেঁঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই ফোনে প্রেমিকার সাথে কথা বলতে বলতে নেটওয়ার্ক চলে গেল, ফোনটা কেটে গেল। আর ফোনটা যখন কেটে গেল তখন সম্বিত ফিরতেই বুঝলাম আমি ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। আমার একটু ভয় ভয় লাগলো। আমি ক্যাম্পের দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের ধারের গভীর জঙ্গল থেকে হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কিরে ভাই দাঁড়া, একসাথে যাবো, আমি তো এখানেই আছি। অন্ধকারে আমি বুঝতে পারছিলাম না ডাকটা কোন দিক থেকে আসছে। হঠাৎ দেখলাম ঘন গাছের আড়াল ভেদ করে সেই বন্ধুটি আমার সামনে এসে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ করে কাউকে অত কাছ থেকে আবির্ভূত হতে দেখে বুকটা কেঁপে উঠল। যাক, বন্ধুকে পেয়ে একটু আশ্বস্ত হলাম। দুজনে মিলে একসঙ্গে ক্যাম্পের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার একটা মোড়ে এসে ও হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে দেহির স্বরে বলে উঠল, জানিস ভাই, এই জায়গাটাতে আমি অনেকদিন ধরেই আছি। ওর কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। ভাবলাম, কি হলো, হঠাৎ এইসব কথা বলছে কেন? আমি বললাম, তবে ভাই তুই তো আমাদের সাথে একই রুমে থাকিস, কবে থেকে জঙ্গলে আছিস তুই? ও কোনো জবাব দিল না। শুধু ওর চাউনি আর গলার স্বর কেমন যেন বদলে যাচ্ছিল। সেই মুহূর্তের অদ্ভুত নিস্তব্ধতা আর ওর এমন কথা আমাকে একটু ভয় পাওয়ালো। রাতের অন্ধকারে ক্যাম্পের দিকে ফেরার পথে রাস্তাটা একটা বাঁকে আসে। সেই বাঁকে এসে বন্ধুটি হঠাৎ করে থমকে দাঁড়ালো। অদ্ভুত একটা নির্লিপ্ত গলায় আমাকে বলল, তুই এগো ভাই, আমি ফোনটা শেষ করে আসছি। আমি দেরি করলাম না। ওই নিঝুম রাতে একা থাকার চেয়ে দ্রুত রুমে ফেরাই বুদ্ধিমানের কাজ মনে হলো। পাহাড়ের সেই খাঁচ কাটা মাটির পথ ধরে হাঁপাতে হাঁপাতে রুমে পৌঁছলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আমার রক্ত হিম হয়ে গেল। রুমে আমাদের 4টে বিছানা। লাইট জ্বালাতেই দেখলাম 3টে বিছানাতেই 3 জন গভীর ঘুমে আচ্ছন্ন। সবচাইতে ভয়ানক ব্যাপার হলো, যার সঙ্গে আমি একটু আগে জঙ্গলের মধ্যে হাঁটছিলাম, আমার সেই বন্ধুটি অঘরে নিজের বিছানায় ঘুমোচ্ছে। আমার মাথায় তখন বাজ পড়ার মতো অবস্থা। ও আমার আগে রুমে ঢুকলো কি করে? কারণ পাহাড়ের ওই একটাই রাস্তা, আর আমি ওকে পিছনে ফেলে এসেছি। সারা রাত একটা অদ্ভুত আতঙ্ক নিয়ে ঘরের মধ্যে কাটালাম। কাউকে কিছু বলার সাহস পেলাম না, কিন্তু বিছানায় শুয়ে চোখে এক ফোঁটা ঘুম এলো না। ছটফট করতে করতে কখন যে ভোর হলো জানি না। পরদিন সকালবেলা আমরা 8টার সময় টিফিন করতে বসলাম। তখন আর চেপে রাখতে পারলাম না। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই, তুই কি ম্যাজিক জানিস নাকি? কাল তো আমার সঙ্গে জঙ্গল পর্যন্ত গেলি, আবার আমার আগে রুমে ঢুকে পড়লি, কিভাবে হলো এটা? আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকালো। ও যা বলল তাতে আমার হাত থেকে টিফিনের বাটিটা প্রায় পড়েই যাচ্ছিল। ও বলল, পাগল নাকি? আমি কখন তোর সাথে গেলাম? অফিস থেকে ফেরার সময় তোর সাথে বেরোবো ভেবেছিলাম, কিন্তু সিনিয়ররা একটা কাজ দিয়ে আটকে দিল। আমি সিনিয়রের রুমে গিয়েছিলাম, তুই তো দেখলাম একাই নেটওয়ার্কের খোঁজে বক বক করতে করতে জঙ্গলের দিকে চলে গেলি। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনেটা সব যেন পরিষ্কার হয়ে গেল। কাল রাতে অন্ধকারের ভিতর থেকে যে আমাকে নাম ধরে ডেকেছিল, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিল, এমনকি যে আমার সঙ্গে কথা বলছিল, সে আমার বন্ধু ছিল না। সে ছিল এমন কেউ বা এমন কিছু
যা এই দুর্গম জিজি পাহাড়ের আদিম অরণ্যে ঘুরে বেড়ায়। সেই রাতে আমার পরিচিত বন্ধুর রূপ ধরে সে আসলে আমাকে পাহাড়ের আরো কোনো গভীরে, কোনো এক অতুল গহ্বরে নিয়ে যেতে চেয়েছিল। আজও ভাবলে শিউরে উঠি, যদি সেদিন আমি ওর কথা শুনে দাঁড়িয়ে যেতাম, তবে আজ হয়তো এই ঘটনাটা বলার মতো অবস্থায় থাকতাম না। সে ঘটনার পর দিনগুলো কাটছিল এক অদ্ভুত আতঙ্ক নিয়ে। আমাদের 4 বন্ধুর মধ্যে একজন তখন ছুটিতে বাড়িতে গিয়েছিল। রুমে আমরা এখন 3 জন। আমরা পেশায় সার্ভেয়ার, তাই আমাদের প্রধান অস্ত্র টোটাল স্টেশন মেশিনটি সবসময় আমাদের মাথার কাছেই স্ট্যান্ড করে রাখা হতো। যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা জানেন যে এই মেশিনের গুরুত্ব কতখানি। সেদিন ছিল আমার একা থাকার রাত। বাকি 2 বন্ধুর নাইট ডিউটি বা কল ডিউটি ছিল। পাহাড়ে রাত বাড়ার সাথে সাথেই চারিদিকের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে ওঠে। আমি ঘরে একাই ছিলাম। একসময় ক্লান্তি আর ঘুমের ঘোরে তলিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ করে আমার তন্দ্রা টুটে গেল। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আমি অনুভব করলাম আমার পায়ের কাছ থেকে কেউ একজন নিঃশব্দে হেঁটে যাচ্ছে, এবং সে হেঁটে গিয়ে আমার মাথার ধারের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো। মশারির ভিতর থেকে আবছা অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার ঘরের জানালাটার পাশে দাঁড়িয়ে কেউ একজন স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের রুমমেটদের মধ্যেই কেউ একজন, যার ডিউটি শেষ হয়ে গেছে বা ডিউটি থেকে ফিরেছে, বা হয়তো ফিরে এসে কিছু খুঁজছে। কিন্তু হঠাৎ করে আমার নজর গেল ঘরের কোণে, যেখানে আমাদের সার্ভে মেশিনটা রাখা থাকে। দেখলাম স্ট্যান্ডটা ফাঁকা। তার মানে বন্ধুরা অলরেডি ডিউটিতে চলে গেছে। যদি ওরা ঘরে না থাকে, তবে জানলার ধারে দাঁড়িয়ে থাকা ওই ছায়াটা আসলে কে? মুহূর্তের মধ্যেই আমার সারা শরীর হিম হয়ে এলো। বুকের ধড়ফড়ানি যেন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম। মনে হলো আজ বোধহয় আমার শেষ রাত। জিজির এই অভিশপ্ত জঙ্গল থেকে আর বুঝি বাড়ি ফেরা হবে না। ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তে আমি ঘরের পিছন দিকে বেশ কয়েকজনের পায়ের শব্দ আর গলার আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম আমার বন্ধুরা কাজ ছেড়ে ফিরছে। ওরা ঘরে ঢোকা মাত্রই আমি ধরপড় করে উঠে বসলাম। ভয় তখন আমার কথা আটকে যাচ্ছিল। কোনো মতে ওদের বললাম, জানিস, এই মাত্র ঘরের ভিতর কেউ একজন ছিল, জানলার ধারে দাঁড়িয়ে আমাকে দেখছিল, তোরা আসতেই সে অদৃশ্য হয়ে গেল। আমার কথা শুনে বন্ধুরা অবাক হলেও খুব একটা বিচলিত হলো না। ওদের মধ্যে একজন গম্ভীর হয়ে বলল, এই জন্যই তোকে বারবার বলি, এই পাহাড়ে থাকলে একটু নিয়ম মেনে চলতে হয়। রুমে ভগবানের একটা ছবি রাখ, ধূপটুপ দে, তোরা তো আমাদের কথা কানেই তুলিস না। সেদিন বুঝতে পারলাম এই গভীর জঙ্গলে আমরা শুধু একা নই। আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এমন কিছু অশরীরী শক্তি, যাদের অস্তিত্ব বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। পরদিন সকালে আমরা যখন মেসের টিনের চালে বৃষ্টির শব্দের মাঝে জলখাবার খেতে বসেছিলাম, তখন আমাদের সাথে যোগ দিলেন আসামের একজন বয়স্ক সুপারভাইজার। লোকটা অনেকদিন ধরে এই পাহাড়ি এলাকায় কাজ করছেন। আমাদের ফ্যাকাশে মুখ আর রাতের আতঙ্কের কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আশেপাশের কেউ নেই এটা নিশ্চিত করে নিচু স্বরে বলতে শুরু করলেন সেই কাহিনীর মূল উৎস, যা শুনে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গেছিল। সুপারভাইজার জানালেন, আজ থেকে প্রায় বছর 5 আগে এই জিজি পাহাড়ের ছবিটা এমন ছিল না। তখন এই টানেলের কাজ শুরু হয়নি। পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট নাগা বস্তি ছিল। সেই বস্তিরই এক কিশোরী মেয়ে একদিন সন্ধ্যায় বুনো সবজি আর জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের একটু গভীরে চলে এসেছিল। পাহাড়ের মেয়েরা সাধারণত খুব সাহসী আর পরিশ্রমী হয়, তাই অন্ধকারকে সে ভয় পায়নি। কিন্তু সে জানতো না যে জঙ্গলের জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর কিছু মানুষরূপী পিশাচ ওঁত পেতে বসে আছে। সে সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে কয়েকজন লেবার মেয়েটিকে একা পেয়ে ওর উপর পাশবিক অত্যাচার চালায়। নিজেদের পাপ ঢাকতে তারা মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে
এবং পাহাড়ের এক গভীর খাদে ফেলে দেয়। লোকালয় থেকে দূরে হওয়ায় সে বিচারহীন হত্যার খবর পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারেনি। কিন্তু সুপারভাইজার চোখ বড় বড় করে বললেন, মানুষ বিচার না করলেও প্রকৃতি ঠিকই বিচার করে। সে ঘটনার পর থেকেই এই এলাকাটা অভিশপ্ত হয়ে গেছে। সে নাগা মেয়েটি আত্মা আজ ওই পাহাড়ে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়। সে এখনো কাউকে বিশ্বাস করতে পারে না, বিশেষ করে বাইরে থেকে আসা পুরুষ মানুষদেরকে ও নিজের শত্রু মনে করে। তিনি আরো জানালেন যে শুধু আমরাই নই, গত কয়েক বছর ধরে এখানে কাজ করতে আসা বিভিন্ন লেবারদের সঙ্গে এমন সব অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ গভীর রাতে কান্নার শব্দ শুনেছে, কেউ দেখেছে বনের ভেতর থেকে একজোড়া জলজ্যান্ত চোখ তাকে অনুসরণ করছে। সে রাতে আমার বন্ধুর রূপ ধরে যে আমাকে গভীর জঙ্গলে নিয়ে যেতে চেয়েছিল, সে আসলে ছিল সেই প্রতিশোধকামী আত্মা। সে আজও তার খনিদের খুঁজে বেড়াচ্ছে আর ভুলে ভরা এই আধুনিক জগতের মানুষদের উপর নিজের রাগ উগড়ে দিচ্ছে। আজ 2026-এর সেই দিনগুলো থেকে আমি অনেকটা দূরে ব্যস্ত শহরে কাজ করি। চারিদিকে নিয়ন আলো আর মানুষের ভিড়, কিন্তু আজও মাঝরাতে বৃষ্টির শব্দ শুনলে আমার কানে সেই টিনের চালের আওয়াজ ভেসে আসে। আমার মনে পড়ে যায় আধুনিক বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং যেখানে এসে থমকে দাঁড়ায়, সেখান থেকে শুরু হয় প্রকৃতির এক আদিম রহস্যময় জগৎ। সুপারভাইজারের সেই কাহিনীটি শোনার পর আমি বুঝেছি, যেখানে মানুষের নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে যায়, সেখানে প্রকৃতি বা কোনো অদৃশ্য শক্তি তার প্রতিশোধ নেওয়ার জন্য জেগে ওঠে। সেই নাগা কিশোরীটির উপর যে অন্যায় হয়েছিল তা হয়তো কোনোদিন কোনো আদালতের নথিতে উঠবে না, কিন্তু জিজির গহীন অরণ্য সেই অন্যায়ের সাক্ষী হয়ে আছে। সে অতৃপ্ত আত্মা আজও হয়তো টানেলের প্রতিটি বাঁকে, অন্ধকারের প্রতিটি খাঁজে খাঁজে খুঁজে বেড়ায় তার সেই খনিদের। আমরা সার্ভেয়াররা মাটির পরিমাপ করি, পাহাড়ের ঢাল মাপি, কিন্তু মানুষের মনের ভিতরে থাকা অন্ধকার বা প্রকৃতির সেই অতল রহস্য মাপার কোনো যন্ত্র আজও তৈরি হয়নি। সে রাতে আমার বন্ধুর রূপ ধরে যে ছায়াটি আমাকে ডাক দিয়েছিল, সেটা হয়তো আমাকে মারতে চায়নি, বরং চেয়েছিল তার একাকিত্বের সঙ্গী বানাতে। অথবা হয়তো সে চেয়েছিল আমাদের মনে করিয়ে দিতে যে এই পাহাড় শুধু আমাদের কাজের জায়গা নয়, এটি তাদেরও রাজত্ব, যাদের আমরা দেখতে পাই না। জিনিসপত্র গুছিয়ে আমরা জিজির সেই অস্থায়ী ক্যাম্প ছাড়লাম। পেছনে ফেলে এসেছিলাম আমাদের ভয়, আমাদের বন্ধুত্বের এক চরম পরীক্ষা, আর সেই সার্ভে মেশিনটি, যা হয়তো আজও সেই টানেলের গভীরে কোনো এক অশরীরী উপস্থিতির প্রমাণ দিচ্ছে। পাহাড়ে ফেরা হয়তো আর হবে না, কিন্তু জিজির সেই ডাক আমার স্মৃতির গহীনে চিরকাল বেঁচে থাকবে। আজও আয়নায় তাকালে মাঝে মধ্যে মনে হয় অন্ধকারের পিছন থেকে কেউ যেন আমাকে দেখছে। কান পাতলে শুনতে পাই সেই ফিসফিসানি, কিরে ভাই দাঁড়া, একা কোথায় যাবি? এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এবার লিখছেন, ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন। নাগাল্যান্ডের আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো লিখে পাঠাতে চান, এবং এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে, অবশ্যই খুব ভালো লেগেছে, তাই জন্যই হয়তো প্রথম ঘটনা হিসেবে সিলেক্ট করা হয়েছে। পাহাড়ের বুকে অন্ধকারের মাঝে কত ধরনের ঘটনা থাকে। আমরা হয়তো সব সময় আমাদের নিজেদের বাড়ির মধ্যে থেকে এত ঘটনা জানতে পারি না, কিন্তু যাই হোক, প্রেত কথার মাধ্যমে আপনারা সেই ঘটনা জানতে পারেন। এবং চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন prettkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো দাদা, আশা করছি তুমি আর তোমার পরিবারের সবাই খুব ভালো আছো। প্রেতকথা আমার পুরনো দিন থেকে সঙ্গী। আমার নাম মুস্কান আক্তার। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মির্জাপুরে। ঘটনাটি আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল। কিছু ব্যক্তিগত কারণে তার নাম গোপন রাখছি।
প্রথমেই বান্ধবীর কিছুটা বর্ণনা দিই। এখানে ওর নাম নিচ্ছি সুমি। সুমি ওর মামার বাড়ির থেকে পড়াশোনা করে। ওর মামার বাড়িতে ওর দিদা আর ও থাকে। ওর মামা চাকরির উদ্দেশ্যে বাইরে থাকেন, আর দাদু 2 বছর আগে মারা গেছেন। সুমির মামার বাড়িটা বেশ নির্জন জায়গায়। বাড়ির পিছন দিকে কবরস্থান, সামনে পাঁচিলের ওপারে একটা বড় পুকুর, তার পাশে একটা তাল গাছ। গাছটায় কখনো তাল ধরতে দেখা যায়নি। আর বাড়ির পাশ দিয়ে সরু একটা রাস্তা গেছে, যা একটা বাঁশবাগানের ভিতর দিয়ে গেছে। আশেপাশে কোনো বাড়ি নেই বললেই চলে। আমি আমার ভাষায় ঘটনাটি লিখতে শুরু করলাম। 2020 সালে আমার বয়স তখন 16। তখন আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ফেসবুকের মাধ্যমে। সেটা ভালো লাগার সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক আমি জানি না। ছেলেটার নাম আরিয়ান। ওর বাড়ি আমার বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে। আরিয়ানকে কখনো আমি নিজের ছবি দিই, কখনো ভিডিও কল করিনি, শুধু ফোনে কথা বলতাম। তখন লকডাউন ছিল, তাই দেখা করার কোনো সুযোগ ছিল না। আরিয়ান আমার কথার প্রেমে পড়েছিল। এইভাবে 6 মাস কেটে গেল। ততদিনে আমি আরিয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমরা একদিন দেখা করার সিদ্ধান্ত নিই, আর এইটাই সব থেকে বড় ভুল ছিল। বিকেলবেলায় আমি দেখা করার জন্য বের হই। আরিয়ান আগেই চলে আসে। যখন গেলাম তখন আরিয়ান আমার দিকে একবার তাকালো, তারপর চুপচাপ মাথা নিচু করে বসে রইল। আমি ওর পাশে বসে রইলাম। মনে মনে ভাবছিলাম আরিয়ান হয়তো কথা বলতে একটু লজ্জা পাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আরিয়ান বলে উঠল, তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমাকে ফোন বা টেক্সট করবে না। আমি বললাম, কেন, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আরিয়ান বলল, না, তুমি কোনো ভুল করনি। যত ভুল আমি করেছি। তোমার মুখ না দেখে তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলাটাই আমার ভুল। আমি বুঝতে পারলাম আমাকে ওর পছন্দ হয়নি। আমার খুব কষ্ট হলো। এতটা অপমানিত আমি এর আগে কখনো বোধ করিনি। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান তাড়াহুড়ো করে ওখান থেকে একটা বাইক নিয়ে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ ওখানে বসে কান্না করলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আরিয়ানকে কিভাবে পাবো। মাথা ভর্তি চিন্তা আর বুক ভর্তি কষ্ট নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একবার ফোন করলাম, দেখলাম আরিয়ানের ফোনটা অফ। সারা রাত আমার ঘুম আসলো না। বারবার আরিয়ানের বলা কথাগুলো মনে পড়ছে। বারবার ওর করা অপমান আমার বুকে এসে বিঁধছে। সারা রাত অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন অফ। রাতে আর খিদে ছিল না, খাবার খাইনি। সকালেও তেমন কিছু খেলাম না। একটা রাতের মধ্যে আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আরিয়ানকে বশীকরণ করব। এদিক ওদিক খোঁজ খবর নিয়ে আমি একটা কবিরাজের ঠিকানা পাই, এবং পরের দিনই আমি কবিরাজের আস্তানায় রওনা দিই। আমার বাড়ির থেকে 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি। সে গ্রামটা খুব ছোট্ট এবং নির্জন। একটা বড় পাকুড় গাছের তলায় টালির চালের বাড়ি, চারিদিকে কাঠ দিয়ে বেড়া দেওয়া। কবিরাজ উঠোনের রোদে চেয়ার নিয়ে বসে আছে। বয়স ওই 54 হবে। ভারী চেহারা, চুল দাড়িতে মুখটা পুরো ঢেকে গেছে এবং গায়ের রং অস্বাভাবিক ফর্সা। আমাকে দেখেই কি সমস্যা জানতে চাইলেন। আমি সব কথা খুলে বললাম। তারপর উনি আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। আমাকে বসতে বলে উনি বাইরে চলে গেলেন। ঘরে একটা চৌকি, একটা ছোট্ট গ্যাস আর একটা টিনের বাক্স। কিছুক্ষণ পর উনি বাইরে এসে 3টে তাবিজ দিলেন। একটা আমার বাঁ হাতে পড়তে বললেন, একটা পুরুষ তাল গাছের গোড়ায় পড়তে বললেন, আর একটি পুরনো কবরস্থানে 2 কবরের মাঝখানে পড়তে বললেন। 1 সপ্তাহের ভিতরে কাজ হবে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। বাড়ি আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বাড়ি এসে প্রথমে তাবিজটা হাতে পড়লাম। তারপর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখানে একটা তাল গাছ আছে, ওখানে একটা তাবিজ পুঁতে আসলাম। আর আমাদের বাড়ির কাছের কবরস্থানে 2 কবরের মাঝে একটা পুঁতে দিলাম। আমার কাজ শেষ। বাড়ি এসে হাত পা ধুয়ে খাবার জন্য ঘরে চলে গেলাম।
দিদা তখন দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল। আমি খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। সাথে সাথেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 9:45 বাজে। আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেছে। ফোন চেক করলাম, দেখলাম 9:45 বাজে। কিন্তু কি করে? আমি যখন শুয়েছিলাম তখন তো 4টে বাজে। আমি 18 ঘন্টা কিভাবে ঘুমিয়েছিলাম? তাড়াহুড়ো করে উঠলাম। বাইরে যেতেই দিদা জিজ্ঞাসা করলো, কে তোর কি শরীর খারাপ? রাতে এতবার করে ডাকলাম, উঠলি না। সকাল থেকে ডাকছি, উঠছিস না, হয়েছেটা কি? আমি বললাম, না কিছু না। ভাবতে ভাবতে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে খাবার খেলাম। চুলগুলো ভিজে ছিল, তাই ছাদের রোদে গেলাম চুল শুকাতে। হঠাৎ করেই আমার চোখ পড়ল কবরস্থানের 2টো কবরের মাঝখানে, যেখানে আমি তাবিজটা পুঁতেছিলাম। জায়গাটা খোঁড়া, মনে হচ্ছে কেউ যেন ওখানকার মাটি কুপিয়েছে। আমার মাথায় একটা পাথর পড়ল। মনে মনে ভাবলাম, আমার তাবিজটা কেউ নিয়ে যায়নি তো? মনে মনে ঠিক করলাম, দুপুরে যখন দিদা ঘুমোবে তখন গিয়ে একবার দেখে আসব। দুপুর হতেই খাবার খেয়ে দিদা ঘরে চলে গেল। তারপর আমি গেলাম কবরস্থানে তাবিজটা দেখতে। গিয়ে দেখলাম হা করে গর্ত হয়ে আছে। আমি ভিতরে উঁকি মেরে দেখলাম তাবিজটা আছে কিনা। তাবিজটা নেই। হাত দিয়ে মাটিগুলো সরিয়ে ভালো করে দেখতে যাব, এমন সময় পায়ের তলার মাটি সরে যায়। গর্তের ভিতর আরিয়ানের কাটা মাথা। আরিয়ানের চোখ দুটো খোলা, মাথার চুলগুলো প্রায় উঠে গেছে, ঠোঁট কেটে অঝরে রক্ত পড়ছে। আমি ওখান থেকে পালাতে যাব, এমন সময় একটা কবরের বসে আমার পা ডুবে যায়। আমি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে এসে জ্ঞান হারাই। এ কি দৃশ্য দেখলাম আমি কল্পনাও করতে পারছি না। এমন দৃশ্য এর আগে আমি আমার জীবনে কখনো দেখিনি। চোখ খুলে দেখে আমি হাসপাতালের বেডে, পাশে আমার দিদা এবং আমার পাড়ার একজন মামা। তারপর ডাক্তার কিছু ওষুধ দেয়। 3 দিন লাগে আমার সুস্থ হতে। এই 3 দিন রাতে আমি দিদার কাছেই শুতাম। রাতে ঘুম আসতো না। সবসময় মনে হতো কেউ যেন আমার পাশে আছে। আমি অনুভব করতে পারতাম কারোর উপস্থিতি। আরেকদিনের ঘটনা বলি। বাইরের উঠোনে আমি আর দিদা বসে আছি। দিদা আমার মাথায় তেল দিচ্ছে। হঠাৎ করে আমার চোখ গেল সেই তাল গাছটার উপর। আমি দেখলাম আরিয়ান ওই তাল গাছটায় ঝুলছে। আমি চিৎকার করে দিদাকে জড়িয়ে ধরলাম। তারপর চোখ খুলে দেখলাম সব স্বাভাবিক, তাল গাছে কেউ ঝুলছে না। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। এখনো আরিয়ান ফোন করেনি। পরের দিন আমি আবার কবিরাজের উদ্দেশ্যে রওনা দিই। গিয়ে সবকিছু খুলে বলি। উনি বলেন, তোমার সাথে যেগুলো ঘটছে সেটা তোমার মনের ভুল, আর এখনো আরিয়ান কেন তোমার সঙ্গে যোগাযোগ করেনি সেটা আমি দেখছি। তারপর উনি হাত গুনে দেখে বললেন, না, আমি যা দেখছি তাতে তো এই কয়েকদিনে ছেলেটা তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। তারপর উনি বললেন, দেখছি কি করা যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, একটা পাথর তোমার সারা শরীরে ছুঁয়ে দিলে হয়তো কাজ হতে পারে। আমি কিছু না ভেবেই সম্মতি জানালাম। কবিরাজ আমার সারা শরীর উলঙ্গ করে একটা পাথর ছুঁয়ে দিল সব জায়গায়। তারপর কবিরাজ বলল, 3 দিনের ভিতর কাজ হবে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। বাড়ি এসে স্নান করে খাবার খেয়ে ফোন দেখছি। রাতে আর খাবার খেলাম না, ঘুমিয়ে পড়লাম। দিদার ঘরে চলে গেল। আমি আমার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার শরীরে হঠাৎ করে ভীষণ ব্যথা শুরু হলো। আমার ঘুম ভেঙে গেল। তখন বাজে রাত 2টো। আমার হাত পাগুলো খুব জ্বালা পোড়া করছে। মনে হচ্ছে আমার সারা শরীরে আগুন লেগেছে। লাইট জ্বালালাম। আয়নায় দেখলাম আমার গায়ে, হাতে, সমস্ত শরীরে নখের আঁচড়, আমার গলায় কামড়ানোর দাগ। কিছুক্ষণ অবাক হয়ে চুপ করে বসে রইলাম। বাকি রাতটুকু টেনশনে আমার ঘুম হলো না। সকাল হতেই স্নান করলাম। গায়ে জল পড়তেই নখের আঁচড়ের দাগ, কামড়ানোর দাগ সব কেমন জানি মিলিয়ে গেল। গোটা শরীরের দাগ মুছে গেল, যেন আমার শরীরে কিচ্ছু হয়নি। রাতে ঠিকভাবে ঘুম হয়নি বলে আমি একটু বাইরে বিছানা পেতে শুয়ে থাকলাম।
মনে মনে ভাবছি আমার সাথে এগুলো কেন হচ্ছে। এগুলো ভাবতে ভাবতে কখন জানি না ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠেই দেখি সকাল 11টা বাজে। আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। উঠে কিছু খেয়ে একটা জ্বরের প্যারাসিটামল খেলাম। মনে মনে ভাবছি দিদাকে সব খুলে বলি, কিন্তু দিদাকে বললে দিদা অনেক চিন্তা করবে, তাই দিদাকে বললাম না। এইভাবেই সারাটা দিন কেটে গেল। ওই দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন যে আরিয়ান ওই তাল গাছটার নিচে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, কি হলো, তুমি আমাকে ডেকেছ আর এখন আমাকে দেখেই ভয় পাচ্ছ? এটা বলার পর সে পৈশাচিক ভাবে হেসে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি সকাল হয়ে গেছে। দিদা অনেক আগে উঠে পড়েছে। এখনো আমার জ্বরে গা পড়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। উঠে খাবার খেয়ে আমি একটা ওষুধ খেলাম। দিদা আমার এই অবস্থা দেখে একজন পীরের কাছে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি গেলাম না। দিদা মসজিদ থেকে দোয়া পড়া পানি নিয়ে এসে আমাকে খাওয়ালো। তারপর কিছুটা জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন হালকা লাগলো। মনটা শান্ত মনে হচ্ছিল। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে উঠে শরীরটা খুব ভালো লাগছে। ভাবলাম হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তখনও কিছু ঠিক হয়নি। 3 দিন হয়ে গেছে, এখনো আরিয়ানের সাথে কথা হয়নি। মাঝে 2বার ফোন করেছিলাম, কিন্তু প্রতিবারের মতন ফোন অফ। আমি আবার কবিরাজের কাছে গেলাম। গিয়ে কবিরাজকে সব কিছু বললাম, আমার সাথে যা যা হয়েছে। তারপর উনি বললেন, খুব শীঘ্রই ও তোমার সঙ্গে যোগাযোগ করবে, সব তারই লক্ষণ। আমি খুশি হয়ে গেলাম। বললাম, কিন্তু কতক্ষণ পরে? বলল, 24 ঘন্টা পরে, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে সহবাস করতে হবে। আরিয়ানকে পাওয়ার ইচ্ছা আমার এতটাই বেশি ছিল যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত কিছুই আমার মাথায় ছিল না। আমি কিচ্ছু না ভেবে সম্মতি জানালাম। সহবাস করার সময় কবিরাজ কি যেন ফিস ফিস করে বলছিল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। বাড়ি এসে স্নান করে খাবার খেয়ে ঘরে এসে বসে আছি। নিজেকে কেমন যেন পাপী মনে হচ্ছে। মনে হচ্ছে নিজের গালে নিজে দুটো চড় মারি। সেদিন রাতে কিছু খেলাম না। হঠাৎ করে রাত্রিবেলা আমার ঘুম ভেঙে যায় একটা পচা গন্ধে। চোখ খুলে তাকাতেই দেখলাম আমার উপরে কেউ যেন ভাসছে। আমার দিকে তাকিয়ে মুখের দিকে তাকাতে বুঝতে পারলাম আরিয়ান ভাসছে আমার উপর, আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘর থেকে বাইরে বেরোতে যাব, এমন সময় দেখি আমার পায়ের কাছে আরেকজন আরিয়ান বসে আছে। আমি চিৎকার করবো, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি আবার শুয়ে পড়লাম। আমার শরীর পাথর হয়ে আছে। 2 জন আরিয়ান, দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। দুজনে একই সঙ্গে হাত পাঠিয়ে বলছে, কি হলো, এসো এসো, ভয় পাচ্ছ কেন? তুমিই তো আমাকে ডেকেছ, তাই তো আমি এসেছি। উপরে ভেসে থাকা আরিয়ান ধপ করে আমার উপর পড়ল। আমি জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরল ভোরের আজানের শব্দে। আমার সারা শরীরে ভীষণ ব্যথা। হাতে পায়ে নখের আঁচড়। আমার বাঁ হাতে যে তাবিজটা ছিল সেটা আর নেই। জানি না কোথায় গেছে। আমার দুটো পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। দিদা ঘুম থেকে উঠে পড়েছে নামাজ পড়ার জন্য। আমি দিদার চোখের আড়াল হয়ে স্নান করতে গেলাম। স্নান করার সময় দেখলাম শরীরে জল পড়তেই অদ্ভুতভাবে আবারও শরীরের দাগগুলো সব মিলিয়ে গেল। কিছুটা বেলা হতেই আমি আবার কবিরাজের কাছে যাই। গিয়ে দেখি আজ প্রথম কবিরাজের বাড়িতে অনেক লোক এসেছে। কবিরাজ রাতের বেলায় হার্ট অ্যাটাকে মারা গেছে। সকালবেলায় একজন মাছ বিক্রেতা কবিরাজকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পোস্টমর্টম করে জানা যায় উনি ভয়ে হার্ট অ্যাটাক করেন। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি চুপচাপ ঘরে বসে আছি। দুপুরবেলা আমার ফোনটা বেজে উঠল। আমি দেখলাম আরিয়ানের নাম্বার। ফোন ধরতেই একজন মহিলার গলা। উনি বললেন, কে তুমি, এতবার ফোন করেছ? আমি বললাম, আগে আমি আরিয়ানের বান্ধবী।
আরিয়ানের সঙ্গে আমার একটু দরকার ছিল। ওপার থেকে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? উনি বললেন, আরিয়ান আজ 12 দিন হলো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শোনার পর আমার সময় থমকে গেল। ফোনটা অজান্তেই আমার হাত থেকে পড়ে গেল। আমার সাথে যেদিন দেখা করেছিল সেই দিনইও মারা গেছে। তাহলে এতদিন আমি একজন মৃত মানুষকে বশীকরণ করলাম। আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি ছুটে গিয়ে আমার দিদাকে সব কিছু বললাম। দিদা আমাকে একজন পীরের কাছে নিয়ে গেল। পীর 3টে তাবিজ দিয়ে দিলেন এবং বললেন, প্রতিদিন তোমার সাথে ওই ছেলেটির আত্মা সহবাস করতে আসতো। শুধু সেই দিনই আসতে পারেনি যেদিন তুমি দোয়া পড়া পানি খেয়েছিলে। তারপর বললেন, কবিরাজ তাবিজগুলো যেখানে যেখানে পুঁততে বলেছিল ঠিক সেখানে সেখানে তাবিজগুলো পুঁতে দিয়ে আসবে। আর এই 3 নম্বর তাবিজটা বাঁ হাতে 21 দিন পর্যন্ত পড়ে থাকতে হবে। তারপর খুলে গঙ্গার জলে ফেলে দিতে হবে। যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজগুলো করার পর আর কোনো সমস্যা হয়নি। এখন সব স্বাভাবিক। এই ছিল ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ভাবতেই পারিনি শেষে গিয়ে ঘটনাটা এমন হবে। আমার তো মনে হয় মুস্কান যে ঘটনাটা পাঠিয়েছে, এই ঘটনায় যে ওই তান্ত্রিকটা ছিল, যে কবিরাজটা ছিল, ওই কবিরাজটা ছিল তো প্রথমত খুব বদমাইশ। কারণ নইলে ও কেন সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইবে, ফার্স্ট অফ অল এটা। এবং বহু ক্ষেত্রেই আমরা দেখেছি এমন বহু মানুষ আছেন যারা কিনা, বহু সাধক আছেন যারা আসলেই সাধনার অন্য মানে বের করেন, যারা সাধনাকে অন্য মার্গে নিয়ে যান, নিম্নমানের সাধনা করেন। এবং এই নিম্নমানের সাধনা যারা করেন তাদের কিন্তু জীবনে যে শেষ পর্যায়টা খুব সুন্দর হয় তা কিন্তু নয়। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক সাধকদেরকে চিনি যারা প্রকৃত অর্থে মায়ের সাধনা করেন, এবং তাদের কাছ থেকে আমি এমন অনেক কিছু জেনেছি যেখানে খারাপ তন্ত্র, নিম্নমানের সাধনা, এই ধরনের কাজ যারা করেন তাদের কিন্তু শেষ জীবনটা খুব একটা ভালো হয় না। যেভাবে এখানে সেই যে কবিরাজ ছিলেন ইনি কিন্তু মারা গেলেন হার্ট অ্যাটাকে, এবং পোস্টমর্টমে জানা গেল যিনি প্রচন্ড ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছেন। কিসের ভয় পেয়েছেন? আরিয়ানের ভয় পেয়েছেন নাকি অন্য কোনো বিদেহী আত্মার ভয় পেয়েছেন? উই ডোন্ট নো। আমরা জানি না। সব প্রশ্নের উত্তর হয় না, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বা হয়তো সব প্রশ্নের উত্তর খুঁজতেও নেই, কারণ সব উত্তর মনের মতো হয় না। চলে যাব আজকের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা পাঠ করবে প্রিয়াঙ্কা, এবং আমার মনে হলো যে আমাদের এই এপিসোডগুলোর মধ্যে আজকে প্রিয়াঙ্কাকে একটা ঘটনা পাঠ করতে দেওয়া যাক। একটা ছোট্ট ঘটনা আছে, সে ঘটনাটা ও পাঠ করে আপনাদেরকে শোনাবে। আশা করছি আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আদর যত্ন দিয়েছেন, সেভাবে প্রিয়াঙ্কাকেও আদর যত্ন ভালোবাসা দেবেন এবং প্রিয়াঙ্কার গলায় ঘটনাটি শুনবেন, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই আজকের পরবর্তী ঘটনায়। ওয়ান সেকেন্ড মুস্কান, আরো ঘটনা পাঠাও, আরো ঘটনার অপেক্ষায় রইলাম। তোমার লেখা আমার খুব ভালো লেগেছে। চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, আমি ঈশা পাত্র, পশ্চিম মেদিনীপুর গড়বেতার বাসিন্দা, এবং আমি কিন্তু তোমার নিয়মিত শ্রোতা। আশা করছি আমার পাঠানো এই ঘটনাটি তুমি তোমার কোনো এপিসোডে বলে শোনাবে সকলকে। যাই হোক, আর কথা বাড়াবো না। এই ঘটনাটি আমার এক স্যারের সাথে ঘটেছে। স্যার নিজের নামটি প্রকাশ্যে আনতে চান না, তাই আমি পুরো গল্পটিতে তাকে মিস্টার রয় বলেই সম্বোধন করছি। আমি মিস্টার রয়, বয়স তখন 28। স্বভাবতই এই বয়সে চাকরির আশায় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। এরকমই একটা ইন্টারভিউ দিতে যেতে হয়েছিল মৌরিগ্রাম। বুধবার সকাল 7টায় ইন্টারভিউ। যথারীতি মঙ্গলবার আরণ্যক এক্সপ্রেস ধরে রওনা হই। ওখানে পৌঁছাই 7:30টায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন কোনো হোটেল বা লজে রুম পেলাম না। অনেক রাত হয়ে যায়।
আমি তো চিন্তায় পড়ে যাই যে আজ একটা মাথা গোজার ঠাঁই না পেলে কাল ইন্টারভিউ দেব কি করে, একটু রেস্ট না পেলে এনার্জিও তো পাবো না। শেষে মরুভূমিতে মরুদ্যানের মতন একটা হোমস্টেতে বারান্দায় থাকার জায়গা পেলাম। যদিও ম্যানেজার কিছুতেই রাজি হচ্ছিল না, শেষে অনেক কাকুতি মিনতি করার পর রাজি হয়। বলে, দেখেন বাবু সাহেব, ঠান্ডায় অসুস্থ হলে আমাকে কিছু বলবেন না। আমি ওর কথায় কোনো পরোয়া না করেই বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ব্যাগপত্র নিয়ে বারান্দায় যাওয়ার সময় একটা ঘর চোখে পড়ল। ঘরটি বাইরে থেকে লক করা ছিল, যেন কোনো একটা আকর্ষণে টানছিল আমাকে ঘরটা। ম্যানেজারকে ওই ঘরটার কথা জিজ্ঞাসা করতে সে যেন কেমন একটা করে উঠল। বলল, নাহি বাবু, ও ঘর কোনোভাবেই আপনাকে দেওয়া যাবে না। আমি বললাম, আজব লোক তো মশাই আপনি, দেখছেন একজন বিপদে পড়েছে আর আপনি, আচ্ছা আপনার কত ভাড়া চাই বলুন তো, প্রয়োজনে আমি দ্বিগুণ ভাড়া দিতে রাজি আছি। তবুও সে যেন কিছুতেই রাজি হয় না। শেষে আসল ভাড়ার 4 গুণ ভাড়া দেব বলাতেই লোভে পড়ে রাজি হয়ে যায়। এরপর সে ঘরের দরজাটা খুলে দেয়। ভেতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। ঘরটিকে দেখে মনে হচ্ছিল যেন সেটি নিয়মিত ব্যবহার করা হয়। বিছানায় বেডশিট একদম পরিষ্কার, টান টান। ঘরের মেঝেটা যেন চকচক করছে। ঘরে যেন সেই মুহূর্তেই কোনো সুন্দর সুগন্ধি গন্ধ দেওয়া হয়েছে। মনে মনে ম্যানেজারের ওপর খুব রাগ হলো। ভাবলাম ওই ম্যানেজারটা নিশ্চয়ই বেশি টাকা আদায়ের জন্য এত ভঙ্গি করছিল। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে, খুব গরম অনুভূতি হলো। আমার মনে হচ্ছিল গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফোনে দেখলাম রাত 3টে বাজে। জল গ্লাসে নিয়ে খেতে যাব এমন সময় সেই ঘরের ওয়াশরুম থেকে যেন কারো গামবুট পরে হাঁটার শব্দ এলো। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু আবার সেই আওয়াজ। না, এ তো আমার মনের ভুল হতে পারে না। এরপর অশেষ কৌতূহলে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে গেলাম। চারিদিক তাকাতেই দেখি কই কেউ তো নেই। ভালো করে দেখতে যাব, হঠাৎ আমার চোখ গেল আয়নার দিকে। আয়নায় আমার নিজের প্রতিচ্ছবির দিকে। যা দেখলাম তাতে আমার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আয়নায় আয়নায় এটা কে? এ তো আমি নই। আয়নায় হ্যাট পরা, কোট পরা, স্যুট পরা একজন ইংরেজ। চুলগুলো হালকা বাদামি, চোখগুলো উজ্জ্বল নীল, যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি নিজের চেহারা দেখে কি করব ভেবে পেলাম না। হঠাৎ আমার সারা মুখ জুড়ে যেন রক্তক্ষরণ হতে লাগলো। কি হচ্ছে এটা আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। আমার মধ্যে নড়ার ক্ষমতাটুকু নেই, না আছে চিৎকার করার কোনো শক্তি। আমার যেন চারিদিকটা ঝাপসা হতে শুরু করলো। তারপর আমার আর কিছু মনেই নেই। পরের দিন চোখ খুলতেই দেখলাম আমি হাসপাতালের বেডে। আমি নাকি ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ম্যানেজার ভোরবেলায় আমাকে ডাকতে এসেছিলেন, কিন্তু সাড়া না দেওয়ায় লোক ডেকে দরজা ভেঙে আমাকে এই অবস্থায় পায়। পরে জানা যায় ওই হোমস্টেটি ছিল রক্টি সাহেবের বাগানবাড়ি, আর ওই কামরাটিতেই নাকি সেই সাহেব আত্মহত্যা করেছিল। প্রতিদিন নাকি তার আত্মা সেই ঘরেই থাকে এবং তাই কামরাটি নাকি রোজ পরিষ্কার করা হয়। সবাই বলল আমি খুব ভাগ্যবান, তাই আমি বেঁচে গেছি। যাই হোক, এরপর আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসি। আমার স্যারের কাছ থেকে শোনা এই ঘটনা তুমি তোমার সুন্দর কণ্ঠে সমগ্রটা প্রেতকথার পরিবারের কাছে পরিবেশনা করো। আর কোনো ভুল ত্রুটি হলে ছোট বোন ভেবে বুঝে নিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ। রক্টি সাহেবের হোমস্টে, রক্টি সাহেবের বাগান বাড়ি,
দারুণ লাগলো ঘটনাটা আমার। এবং এর পরের যে ঘটনাটি শুনবেন, এই ঘটনাটিও কিন্তু ইংরেজ সাহেবকে নিয়ে। আমরা ইংরেজ সাহেবের প্রচুর ঘটনা ছোটবেলায় শুনেছিলাম, এবং বহুদিন বাদে আজকে প্রেত কথায় ইংরেজ সাহেবের ঘটনা পাচ্ছি। এরকম ইউনিক ঘটনা পেতেও ভালো লাগে, এবং প্রিয়াঙ্কা খুব সুন্দর করে রিড আউট করেছে আগের ঘটনাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কি চান প্রিয়াঙ্কা মাঝে মাঝে আরো এরকম কিছু ঘটনা আপনাদেরকে শোনাক? তাহলে অবশ্যই ও কিন্তু রেডি আছে আপনাদের ঘটনা শোনানোর জন্য। এবং আপনারাও একটু মাঝে মাঝে অন্যরকম গলার আওয়াজ শুনলে আমার মনে হয় যে প্রেত কথা আরো বড় হবে, বিকজ এটা কোলাবোরেশনের সময়। এই সময় যদি একা পুরোটা করার থেকে যদি আরো কয়েকজন ট্যালেন্টেড মানুষ আমার সঙ্গে জুড়ে যান, তাহলে কাজটা আরো বেটার হয়। চলুন আজকের পরবর্তী ঘটনা আমি শোনাই। ঘটনায় যাওয়ার আগে মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠাবেন কি করে না প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। বাংলায় লিখে পাঠান আপনার জীবনের ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা। চলুন আজকের শেষ ঘটনা পড়ে শোনানো যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো দাদা, আমি সৌম্যজিৎ। ঠিক কোন এপিসোড থেকে তোমার ঘটনা শোনা শুরু করেছি সেটা মনে নেই, তবে 2022 সালের শেষ দিক থেকে নিয়মিত শুনছি। আমার দিদার বাড়ি বাংলাদেশে হওয়ায় ছোটবেলা থেকেই ওপার বাংলার নানান অদ্ভুত ঘটনা শুনে বড় হয়েছি। ভয় লাগলেও এসব ঘটনা শোনার প্রতি একটা আলাদা টান আমার সব সময় ছিল। আজ যে ঘটনাটা শোনাতে যাচ্ছি সেটা আমাদের এখানকারের, ব্যক্তিগত কারণে জায়গার নাম উল্লেখ করছি না। বাংলার মাটিতে ইতিহাস কখনো পুরোপুরি মরে না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু ঘটনা যেন মাটির ভিতর চাপা পড়ে থেকেও বারবার ফিরে আসে। আজকের ঘটনাটা শুধু ভৌতিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার এক অন্ধকার ইতিহাস। আমরা সবাই ইতিহাসে পড়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আর তাদের অত্যাচারের নির্মম অধ্যায়ের গল্প, নীল চাষ। বাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছিল অসংখ্য নীলকুঠি। সেখানে কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো। এই ঘটনাটা সেই রকমই এক প্রাচীন নীলকুঠিকে কেন্দ্র করে। শুরুটা ছিল একেবারে স্বাভাবিক। আমার দাদুরা যখন নতুন বসতি গড়েন এই এলাকায়, তখন এই জায়গাটা ফাঁকা ছিল। চারিদিকে ছিল বাগান, ঝোপঝাড়, আর ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল এক পুরনো ভগ্নপ্রায় নীলকুঠি। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে শুরু হলো একটা অদ্ভুত ঘটনা। প্রতিদিন গভীর রাতে শোনা যেত একদল মানুষের দৌড়ে যাওয়ার শব্দ। কখনো কখনো বিভিন্ন মানুষের বাড়ির দরজায় ধাক্কানোর আওয়াজ পাওয়া যেত। বাইরে বেরিয়ে যখন তারা দেখত যে কে দরজা ধাক্কা দিয়েছে, তখন শুধুমাত্র নিস্তব্ধ অন্ধকার ছাড়া তারা আর কোনো চিহ্ন দেখতে পেত না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো চোর ডাকাত হবে, কিন্তু যখন এটা রোজগারের ঘটনা হয়ে দাঁড়ালো তখন ভয় ঢুকতে শুরু করলো। এক রাতে দাদুর ঘুম ভাঙে, কিন্তু সেই দিন শব্দটা ছিল আলাদা। এটা মানুষের পায়ের শব্দ নয়, যেন খুঁড়ের শব্দ। দাদু ভাবলেন হয়তো কেউ গরু নিয়ে পালাচ্ছে। তখনকার গ্রামের বাড়ি, গরু ছিল সবারই বাড়িতে। তো তিনি বেড়ার ফাঁক দিয়ে তাকালেন। প্রথমে কিছু দেখা গেল না, তারপর ধীরে ধীরে সামনে এসে পড়লো একটা প্রাণী। দাদু কিন্তু বেড়ার ফাঁক দিয়ে দেখছেন নিজের ঘরে। তিনি দেখতে পেলেন ঘোড়ার পা, এবং সে ঘোড়ার উপর বসে আছে একটা লোক। দাদু খুব অবাক হয়ে গেলেন। ঘোড়া এই গ্রামে কোথা থেকে আসবে, তাও আবার একটা লোক ঘোড়ার উপর বসে আছে। লোকটার পা দেখতে পাচ্ছিল দাদু। লোকটার পায়ে ছিল লম্বা অদ্ভুত রকমের জুতো। ঠিক তখনই শোনা গেল একটা ডাক, ঘোড়ার ডাক। কিন্তু আশেপাশে কারোর কাছে তো ঘোড়া নেই। দাদুর মনে প্রথমবার ভয় ঢোকে, আর ঠিক তখনই ঘোড়া আসে আরোহী হাওয়ায় মিলিয়ে যায়, কোনো রকম শব্দ ছাড়াই। এরপরে ঘটনাটা দাদুর ভাষায় লিখছি। কিছুদিন পর এক অমাবস্যার রাতে গুপ্তদের বাড়িতে পুজো ছিল। প্রসাদ খেয়ে গল্প করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। তখন আমাদের কারোরই ঘড়ি ছিল না, ঠিক কতটা রাত বলতে পারবো না। বাড়িতে আসারও তেমন তাড়া ছিল না, কারণ দিদাকে আগেই বলে দিয়েছিলাম যে খেয়ে শুয়ে পড়তে। গুপ্তরা আমাদের এলাকার, আচ্ছা এটা দাদুর ভাষায় বলা হচ্ছে, দাদু বলছেন যে দিদাকে আগেই বলেছিলাম যে খেয়ে শুয়ে পড়তে।
তো গুপ্তরা আমাদের এলাকার সবচেয়ে পুরনো বাসিন্দা। ওদের গলি থেকে বেরিয়ে যখন আমি গলির মুখে ঢুকছি, তখন হঠাৎ করে দেখি গলির ঠিক সামনেটায় একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম কারোর একটা ঘোড়া হবে, কারণ আগের দিন রাত্রিবেলা এরকম একটা ঘোড়া দেখেছিলাম, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি ঘোড়ার উপর একজন লম্বা মানুষ বসে আছে। পরের মুহূর্তেই আমার বুক কেঁপে ওঠে, কারণ লোকটার কোনো মাথা নেই। আর শুধু তাই নয়, সে লোকটার সামনে বসেছিল আরো কয়েকজন মানুষ, যাতে দেখতে শ্রমিকদের মতো। তারা সবাই চুপচাপ বসেছিল। এই দৃশ্য দেখে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। আমি আর কিছু না ভেবে দৌড়ে আবার গুপ্তদের বাড়ির দিকে ফিরে যাই। সৌভাগ্যবশত তখনও সবাই পুরোপুরি চলে যায়নি। আমাকে ওই অবস্থায় দেখে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে। আমি যা দেখেছি সব খুলে বলি। তখন তারা জানায় আমি প্রথম নই, এর আগেও অনেকে এই মাথা কাটা ইংরেজ ঘোড়সওয়ারকে দেখেছে। সময় কেটে গেছে, বসতি বেড়েছে, নীলকুঠি ভেঙে গেছে, ঘোড়ার শব্দ থেমে গেছে, কিন্তু গল্পটা আজও বেঁচে আছে, কারণ ইতিহাস কখনো পুরোপুরি মরে না। কিছু অত্যাচার সময়ের পর্দা ভেদ করেও ফিরে আসে। এই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। ভালো লাগলে পুরো শুনিও, আর যদি সিলেক্ট হয় তাহলে এপিসোড নাম্বারটা জানিও। আরেকটা কথা, এখনো ইংরেজ আমলের এখানে একটা বাড়ি আছে যেখানে বর্তমানে একটি পরিবার বাস করে। তার পাশেই রয়েছে একটি ইংরেজ আমলের পুরনো চিনির কল, যার ছবি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছিল। তোমার সুবিধার জন্য ছবিটা আমি যুক্ত করে দিচ্ছি। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে, উৎসাহ পেলে পরে দিদুনের বলা ঘটনাও লিখে পাঠাবো। থ্যাংক ইউ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তরিত জেঠুর এপিসোডে, তাদের বেশ কিছু নাম এখন পড়ে ফেলার পালা। লিখছেন লিভিং উইথ সানি বানি, কমেন্ট করেছেন সুপ্রিয়া সরকার, কমেন্ট করেছেন সীমান্তি ভট্টাচার্য, লিখছেন পুরো ট্রান্সে চলে গেছিলাম, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। গৌরবদা এটা নিয়ে একটা সিনেমা বানিয়েও প্লিজ। আর তরিত জেঠুকে বলবো যেটা একটু সাবধানে থাকবেন, এইসব নেগেটিভ জিনিস তো শরীরে ছাপ ফেলবে। নীল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ঈশ্বরের কাছে কামনা করি। আমাদের মধ্যে কমেন্ট করেছেন দীপ নস্কর, লিখছেন নীল ভাই তুমি আমাদের তৃষ্ণা মেটাতে তোমার জীবনের সাথে যুদ্ধ করছো, তুমি শীঘ্রই ভালো হয়ে ওঠো, আমাদের সবার ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। সিরিয়াসলি নীল, তোমার অনেক সুস্থতা কামনা করি, এবং আমি খবর নিয়ে দেখেছি নীল এখন অনেকটাই ভালো আছে, সো টেনশনের আর কোনো ব্যাপার নেই। সুরজিৎ কুমার লিখছেন এখনো কোনো ট্রেন রাত্রিবেলাতে দাঁড়ায় না ওই স্টেশনটাতে, আমার বাড়ি পুরুলিয়া জেলার বেগুনকোদর থেকে 60 কিলোমিটার পিছনে। আমাদের মধ্যে রয়েছেন পাপিয়া পাল, বেশিরভাগ লোকই প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।